Bangladesh Sheikh Mujibur Rahman was the founding leader of Bangladesh.
He was the mainstay of the provisional government of Bangladesh, and he became Prime Minister in our Bangladesh in 1972. His title is Bangladesh Mujibur Rahman. The meaning of Bangladesh is Prince of Bangla. He is also known as the Father of Nation of Bangladesh for his great politics contribution to the Bangla nationalism. He is the best Prime Minister in our Bangladesh. Thank you so much for listening to me. খুব ধন্যবাদ। খুব সুন্দর ছিল। কামরুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হলো। বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকেন তাহলে আপনাদেরকে করা হচ্ছে ভিতরে আসেন। অনুষ্ঠান চলাকালীন সময় আমরা আশেপাশে কথা না বলে এটা মনে ভালো লাগে। আচ্ছা, তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বললে তো হবে না, ঠিক আছে? তোমরা মঞ্চের দিকে অ্যাটেন্ডেন্স থাকবা কি বলে এবং কথাগুলো শোনার চেষ্টা করবা, ঠিক আছে? তোমরা তো যারা দিতে চাইবা হাত তুলবা, প্রয়োজন সামনে এসে দিবা, কোনো অসুবিধা নেই, সবার জন্য মুক্ত। ওকে, সামনে বেঞ্চগুলো খালি দেখতে দিচ্ছি না, নামি সামনে চলে আসো, সামনে চলে আসো, নামি সামনে আসো, পিছনে যারা সামনে চলে আসো, আর ওদিকে পিছনে দিকে দাঁড়িয়ে না থাকে, আসো। আমাদের মাঝে আরেকজন বক্তব্য রাখবেন মালিহা। Assalamualaikum. Today our Victory Day. Now I am telling you about last message, Father of Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. I am calling up the people of Bangladesh. Wherever you may be and whatever you have, to resist the army of occupation, the last to the last. Use fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. Thank you for patient hearing. Assalamualaikum. আমাদের মাঝে আরেকজন শিক্ষার্থী বক্তব্য দিলেন, শুভ আমি নেক্সট কে কার নাম ঘোষণা হয়েছে? কে শুভ? শুভ কই? তাহলে অবশ্য আমি। আসো, ঠিক আছে? অনুরোধ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমার সালাম। আমার ছোট ভাই, আমার বড় ভাই, আমার ভাইয়ারা, শ্রদ্ধেয় ভাইয়ারা যারা আমাকে এখানে বক্তৃতা দেওয়ার সুযোগ দান করছে। আর আমি সর্বপ্রথম সালাম জানাবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আর আমাদের শহীদ দিবসের শহীদদেরকে। শহীদ বলতে আমরা যারা আমাদের দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করছে তাদেরকে বুঝি। আমাদের দেশ এখন তাদের বুকের উপরে, তাদের হাতের উপরে, তাদের কষ্ট করা ফসলে আমরা দাঁড়িয়ে আছি। তারা ছাড়া আমাদের এই দেশে এখনো স্বাধীনতা পারতো না, আমরা রাস্তায় সঠিকভাবে হাঁটতে পারতাম না, ভুলবন্ধ হতো 1971 সালের মতো। আমরা তাদের জন্য এখন দাঁড়িয়ে আছি এই ভূখণ্ডে, তাদের জন্য এটাই আমরা অ্যাচিভ করছি। সর্বশেষ সংক্ষিপ্ত বক্তৃতা যেহেতু আমি এটা বলতে চাইবো, আমাদের স্বাধীনতা অনেক কিছু ঠিক আছে, কিন্তু এই স্বাধীনতা রক্ষার্থে আমাদের অনেক কাজ করা বাকি আছে আমাদের তরুণ প্রজন্মকে।
তরুণ প্রজন্মরা আমাদের এখন অনেক পথ বাকি, আমাদের দেশটাকে রক্ষা করার, আমাদের ভূখণ্ডকে রক্ষা করার। আমরা সঠিক পথে চলবো, সত্যের পথে চলবো, আদর্শ পথে চলবো, তাহলে আমরা এই দেশটাকে রক্ষা করতে পারবো, এই স্বাধীন ভূখণ্ডকে রক্ষা করতে পারবো। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে তোমাকে তোমার বক্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে আরেকজন শিক্ষার্থী বক্তব্য পেশ করবে, সালমা। Assalamualaikum. Today I'm telling about our victory day. The 16th December is the victory day of Bangladesh because Bangladesh has become independent on this day. I celebrate this day every year with great pleasure and joy. We give flower in the Shukra. On that day, we remember those heroic souls of the soil at the cost of whose blood victory has been achieved. On this day, I feel great sympathy and sorrow for the martyrs who sacrificed their lives in the war. Their strength and courage inspired me. The Pakistan force killed thousands of innocent people and many intellectuals of the country. After 9 months of fighting, we have achieved the golden sun of independence from the Pakistanis. The sacrifice made by the martyrs will act as a perennial source of inspiration for me to work for the country. Thank you so much. তোমার বক্তব্য রাখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর হয়েছিল। আমরা আমাদের অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে চলে এসেছি, অংশে চলে এসেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন সৃজনের সম্মানিত শিক্ষক কাইসার ভাই, উপস্থিত আছেন ফাহমিদা, সাইফুল ভাই, উপস্থিত আছেন পপুলার লার্নিং মেথড এর পরিচালক কামরুল ভাই। আজকের অনুষ্ঠানের অতিথি আসমিকা তাবাসসুম মিথিলা, প্রতিষ্ঠাতা ওমেন আইটি হাব, ওমেন ইন আইসিটি বাংলাদেশ। আমাদের মাঝে আরেকজন শিক্ষার্থী বক্তব্য নিয়ে আসছেন, মেহেদি। আমি আমার সহপাঠী ভাই বোন এবং আমার সিনিয়র শিক্ষক এবং ভাই বোনদের গভীর শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে আমরা অর্জন করেছি। এই দিনে আমরা শহীদদের মাধ্যমে মুক্তি সংগ্রাম করে এই বিজয় অর্জন করেছি। স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আমরা অনেক আমাদের মা ভাই বোন এবং অনেক সহপাঠীদেরকে আমরা হারিয়েছি। এটাও দুঃখের বিষয়। আমাদের স্বাধীনতা অর্জন, যে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এই কাজে আমাদের মনোযোগ দিতে হবে। আসসালামু আলাইকুম। তার বক্তব্য অনেক ভালো ছিল, ধন্যবাদ। আমাদের মাঝে এখন দেশাত্মবোধক গান নিয়ে আসছেন আমাদের অত্র কোচিং এর ছাত্রী নিহা। কিসে তোমাদের হাতে কিসে, হাতে কি সমস্যা? আমি
সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় ম্যাম একটু জন্মভূমি সেট করে বসুন, আপনারা দেখা যাচ্ছে। সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি যাসি নদীর তীরে তোর খুশির কাকর মুখি বাজে ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে তোর একটা রায় করে বাউল আমার সুরে সুরে ও সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ভাইয়া ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ধন্যবাদ ওই গানটা গাইড চলে যাবো আমাদের ম্যাচ ওই গানটা গাইড চলে যাচ্ছে এটা যে সুন্দর ছিল তার জন্য এখন আমাদের মাঝে আমাদের গাইজ ভাই এক মূল্যবান বক্তব্য রাখবেন তার বক্তব্য রাখার জন্য মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। আর কেউ দিচ্ছে না আমার হাতের আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে, বিজয়ের শুভেচ্ছা। সবাই কেমন আছি আমরা? এই তো ভালো। যেমন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আসলে মানে বিজয় বলতে কি বুঝি আমরা? বিজয় বলতে কি বুঝি বিজয় বলতে? আমরা বিজয় বলতে বুঝি আমরা মুক্ত। ইয়েস। এখন মানে দেশের সম্মান, মানে দেশের সম্মানার্থে আমরা একটা মানে তালি দিব, ঠিক আছে? এই জায়গায় সবাইটা অনেকে দেখছে এখানে, মানে অনেকটা যারা বসে আছে কিন্তু তালি দিচ্ছে না। জি ভাইয়া। তাদের প্রতি আগ্রহী না, ঠিক আছে? কেউ দিবে না, তা হবে না, তা হবে না। সবাই এখানে দেশের প্রতি সম্মান রেখে তাদের জন্য অনুরোধ করছি সবাইকে। তো আজকের অনুষ্ঠানে যিনি উপস্থাপক, সম্মানিত উপস্থাপক অনেক চমৎকার ভাবে মানে উপস্থাপন করেছেন, তো ওনার জন্য একটা জোরদার করার চেষ্টা করছেন। ধন্যবাদ। আর আজকের অনুষ্ঠানে যিনি আয়োজন করেছেন আমার সম্মানিত বড় ভাই শ্রীলঙ্কা মুসলিমের প্রতিষ্ঠাতা এবং সম্মানিত পরিচালক সামিউল ইসলাম রাহাত ভাইয়ের জন্য একটা মানে হৃদয়ের একটা বাধাই দিলে, ঠিক আছে? বড় করে একটা আশা করছি। আমার পাশে বসে আছে শ্রীলঙ্কা মুসলিমের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আপনারা যারা সামনে বসে আছেন সবার জন্য আমরা একটা জোরদার করতে আশা করছি, ঠিক আছে? অনেক বিরক্ত ভাই আমি তাই দিয়ে দাও। আসলে আজকে হচ্ছে সেলিব্রেশনের দিন, ঠিক আছে? বিজয়ের দিন। তো বিজয়ের দিন একটু তাই আমাদেরকে দিতেই হবে, ঠিক আছে? এটাও মানে হচ্ছে নিজেকে সেলিব্রেট করা, যাতে আমার দেশকে ভালোবাসি। এক্সকিউজ মি, মানে আমরা কেউ কথা বলবো না, ঠিক আছে? কথা বললে এটা মানে কেমন যেন দেখাই না, ঠিক আছে? হয়তো ভালো বলছি না, তারপর কথা বললে কেমন যেন খারাপ লাগে। বিষয় হচ্ছে মানে দেশ স্বাধীন হয়েছে, মানে আমরা দেশকে ভালোবাসি কিনা সবাই? সবাই শুনছেন আমাকে? সবাইকে আমরা দেশকে ভালোবাসি কিনা? এখন দেশকে ভালোবাসি, এটা আমি মুখে মুখে বললাম যে আমি দেশকে খুব ভালোবাসি, তারপর জাতীয় পতাকা আমি গায়ে জড়িয়ে রাস্তায় হাঁটলাম, ঠিক আছে? লাল সবুজের একটা টি শার্ট পরে আমি রাস্তায় হাঁটলাম, এটা মানে কি দেশকে ভালোবাসা? দেশকে ভালোবাসা মানে কি? ইলিয়াস দুজন। দেশকে ভালোবাসা মানে কি?
আচ্ছা, অনেকে অনেক উত্তর দিচ্ছেন। দেশকে ভালোবাসা মানে হচ্ছে আপনি যেখানে আছেন, আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে দেশের জন্য কিছু করা। হয়তো বলছেন ভাই মানে দেশের যারা মানে ভালো ভালো পর্যায়ে আছেন ওনারা কিছু করছেন না। আসলে সব কাজে সবাই করবে, মানে ওনারা করবে কিছু এরকম না। আপনি দেশের নাগরিক, আপনি দেশের আলো বাতাস মানে ইয়ে করে বড় হচ্ছেন, তো আপনার অবশ্যই আছে। মানে আমি একটা চিপস খাবো, ঠিক আছে, তারপর ঝালমুড়ি খাবো, এটা খেয়ে রাস্তায় ফেলে দিলাম, এটা মানে কি দেশকে ভালোবাসা? ভাইয়া দেশকে ভালোবাসা মানে কি একজন বৃদ্ধ মানুষ রাস্তা পার হতে পারছেন না, ঠিক আছে, তাকে আমি রাস্তা পার না করে দেয়া? আচ্ছা, অনেকে হয়তো মানে সব কথা শুরু তুলে দিয়ে দিয়েছেন, হ্যাঁ বা না, ঠিক আছে, মানে এর থেকে মনে হচ্ছে সবাই কিন্তু মানে শুনছেন না আমাকে ভালো করে, ঠিক আছে। দেশকে ভালোবাসা মানে হচ্ছে আমি চিপস খেয়ে, আমি কোনো খাবার খেয়ে রাস্তায় ফেলে দেওয়া না, ঠিক আছে। দেশকে ভালোবাসা মানে হচ্ছে একজন বৃদ্ধ রাস্তা পার হতে পারছেন না, তাকে আমি আমার জায়গা থেকে রাস্তাটা পার করে দেয়া। আচ্ছা, একটা গল্প শুনবেন? জি ভাইয়া, গল্প শুনবেন বলেন না, বলেন। আচ্ছা, একজন মানে একটা ছেলে বয়স 4 কি 5 বছর হবে, ঠিক আছে। তো অনেকের পাশে এরকম মানচিত্র থাকে না, মানচিত্র একটা বাংলাদেশের মানচিত্র ছিল দেওয়ালে। তো ওনার বাবা যখন ঘরে আসতো সন্ধ্যাবেলা দেখতো তার ছেলে মানে ফুটফুটে ছেলেটা মানচিত্র ছিঁড়ে ফেললো, মানে একটু করে ছিঁড়ে ফেললো, ঠিক আছে। এখন বাবা একটু মানে মন খারাপ করলো যে আসলে ছেলের কাছে কেন করবো, বলছে বাবা তুমি কাছে কেন করবা, এটা একটা আমাদের দেশের মানচিত্র, তুমি এটা কেন ছিঁড়লা, ঠিক আছে, জমা লাগিয়ে দিবা, ঠিক আছে। এখন এটা কঠিন কাজ, বাবা আমার রীতিমতো ঘর থেকে বের হয়ে গেল। এখন মানে ছেলে যে কিভাবে ঠিক করবে এটা বুঝতেছিল না। এখন বাবা 2 ঘন্টা পরে বাসায় আসলো, আসার পর দেখলো মানে ছেলে কিন্তু ঠিকই মানচিত্র জোড়া লাগিয়ে ফেলেছে। 4-5 বছরের একটা বাচ্চা মানচিত্র ছিঁড়ে আবার জোড়া লাগিয়েছে। অবাক করার বিষয় না? অবশ্যই অবাক করার বিষয় কিনা? অবাক করার বিষয়। এখন বাবা কৌতূহলে প্রশ্ন করলো যে বাবা তুমি মানে মানচিত্র কিভাবে জোড়া লাগিয়েছো? আমি তোমাকে বলেছি, এখন দেখছি তুমি সত্যি মানচিত্র জোড়া লাগিয়ে দিয়েছো, এটা কিভাবে সম্ভব? বাবা বলছে, ছেলে বলছে বাবা আমি তো মানচিত্র জোড়া লাগাইনি, ঠিক আছে। মানচিত্রের পেছনে একটা মানুষের ছবি ছিল, কি ছিল? মানুষের ছবি আঁকা ছিল। বাবা আমি জাস্ট ওই ছবিটা জোড়া লাগিয়েছি, মানচিত্র জোড়া। এখন দেখেন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে মানে আমরা সবাই বাংলাদেশের জনগণ কিনা, বাংলাদেশের মানুষ কিনা। দেখেন বাংলাদেশকে পাল্টানোর জন্য, বাংলাদেশের মানচিত্র জোড়া লাগানোর জন্য, বাংলাদেশকে উন্নত রাস্তায় পরিণত করার জন্য আমাদের বেশি কিছু করতে হবে না। আমরা মানুষগুলো যদি জোড়া লাগি, মানুষগুলো যদি একটি ইউনিটি হয়, ঠিক আছে, মানুষগুলো যদি দেশের জন্য এক চলতে রাখি, মানুষগুলো জোড়া লাগলে আমার দেশ কিন্তু জোড়া লাগবে, ঠিক আছে। তো মানে আমরা আমাদের একতা লাগবে, মানুষের মধ্যে যে বন্ধন, ঠিক আছে, কোনো সাম্প্রদায়িকতা কোনো কিছু থাকা চাই না আমরা। এই দেশ কিন্তু অনেক কষ্টের দেশ, এই দেশ কিন্তু অনেক কষ্টের দেশ। তো আমি বলবো সবার মানে শহীদদের প্রতি এবং যারা দেশের জন্য মানে যাদের জীবন দিয়েছে তাদের প্রতি আমি সম্মান রেখে আবার বলছি, এবং তাদের প্রতি একটা জনতা মানে সম্মান সূচক হৃদয়ের রাজধানী থেকে একটা জনতারি দিয়ে আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাইয়ার বক্তব্যটি রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের মাঝে কেন্দ্রীয় সঙ্গীত পরিবেশনা করবে শুভ এবং ইলিয়াস। শুভ এবং ইলিয়াস। শুভ এবং ইলিয়াস আসলে সবাইকে করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ আছে ঠিকভাবে এই গানটি প্রথমত এই গানটি আমাদের শরীর থেকে স্মরণ করে গাবো, তো এটা সবাইকে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি।
তুমি মিশ্রিত রৌদ্র মাধুরীর জলে ভেজা কবিতার আছো সরোবরীর শেরে বাংলার ভাষাটির শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে মাসো তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ তুমি ছেলে হারাবার জাহানারাই কবের একাত্তরের দিন ঘুরে তুমি জসীমউদ্দিনের নকশি কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার দুলি তুমি 30 কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাই হারাই কুশের গান আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতার উন্নত মশির তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শেষ কবি তুমি সুরের পাখি আব্বাসের তরফ ভরা সেই গান তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর গান তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত শরীর ধার তুমি জয়নুল আবেদিন হোসেন সুলতানের অন্তরে আছে শহীদুল্লাহ কায়সার মনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি সুন্দর পরিবেশ সুন্দরটি খুবই সুন্দর ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমাদের কাছে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের ফানি ব্রাদার আপনাকে আপনার মূল্যবান বক্তব্যটি রাখার জন্য অনুরোধ করব যারা এখনো বাহিরে দাঁড়িয়ে আসলো সবাইকে ভিতরে আসার জন্য অনুরোধ অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থে সবাই ভিতরে চলে আসো মেলায় কথা বলবে মনোযোগের সাথে শুনবা সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে, করেন। পারবেন পারবেন। আমার প্রিয় ছাত্রছাত্রী এবং সৃজন কোচিংয়ের সম্মানিত শিক্ষকদেরকে সবাইকে আমার পক্ষ থেকে
শুভেচ্ছা। ট্রায়াল দিচ্ছে আমি ছোট একটা গল্প বলি যে আমার টাইমে ঘটনা। পাকিস্তানের সবচেয়ে বড় কবি ডক্টর আল্লামা ইকবাল একবার মঞ্চে বক্তব্য দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে বড় খেলোয়াড় যিনি বলি খেলতেন তিনি ওখানে মাঠে বসা ছিল। আল্লামা ইকবাল ওই বলে অনেক বড় প্রাণ ছিল, বন্ধু ছিল। হঠাৎ বন্ধুকে মাঠে রেখে তিনি বন্ধুকে আহ্বান জানালেন স্টেজে, বলে বন্ধু আজকের এই দিনে তুমি 2 মিনিট কথা বলো না। বন্ধু আল্লামা ইকবালের আহ্বানে মঞ্চে আসলো, সাইলেন্ট প্লিজ। আল্লামা ইকবালের আহ্বানে যখন মঞ্চে আসলো, মঞ্চে আসার পরে যখন 2 মিনিট কথা বলতে চাইলো, সে অনেক হাঁপায় গেল, ঘামাই গেল। সে বলল বন্ধু এই পৃথিবীর অনেক বলিতে আমি হারিয়েছি, এত কঠিন হয়নি, আমি কখনো খাবার নেই, আমি কখনো হাঁপাই নেই। আজকে এখানে 2 মিনিট কথা বলতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি মনে করি হাজারো মানুষের সাথে বলে খেলাচ্ছি, মঞ্চে 2 মিনিট কথা বলা অনেক কঠিন। আর আমরা তোমাদেরকে শেখাচ্ছি মঞ্চে কিভাবে কথা বলতে হয়। ম্যাডামদের স্যার টিচাররা যদি ওনাদেরকে ছোটবেলায় হাত ধরে মঞ্চে ডাকতে, আজকে ম্যাডাম হয়তো ননস্টপ কথা বলতে পারত। সবাই ম্যাডামের জন্য ধন্যবাদ। তোমার পিছনে কথা বললে তো অনুষ্ঠান সুন্দর থাকবে না, ঠিক আছে? অনুষ্ঠান খুব স্বল্প সময় শেষ হয়ে যাবে। এবার আমাদের মাঝে তার মূল্যবান বক্তব্য পেশ করবেন আচ্ছা, তোমরা জানো যে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম কয়েকবার একটা বিশেষ সারপ্রাইজের ব্যাপারে। তো আজকে আমাদের মাঝে সেই সারপ্রাইজ সরাসরি এসে উপস্থিত। তিনি আমাদের সাবেক শিক্ষিকা, খুব জনপ্রিয় শিক্ষিকা ছিলেন ইংলিশের, যেটা ফারিহাদের ব্যাচে। তোমরা ফারিহাদের ব্যাচে এখানে মনে কে আছো, কয়েকজন আছো। তো আমাদের এখানে 2017-18 বছর ম্যাডাম খুব ভালো ক্লাস নিয়েছেন এবং ম্যাডাম তার ব্যস্ততার কারণে এখন নিজের কাজে ব্যস্ত আছেন। ম্যাডাম আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আফ্রিকান আবাস মিথিলা, প্রতিষ্ঠাতা উইমেন আইটি হাব, প্রতিষ্ঠাতা উইমেন ইন আইসিটি বাংলাদেশ। সবাই জোরে ডাক দিন। আমি ম্যাডামকে তাদের ব্যাপারে জানানোর জন্য করছি। ধন্যবাদ রাহাত আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা প্রোগ্রাম আমাকে ইনভাইট করার জন্য। প্রথমে আমার আসার কথা ছিল না, ও আমাকে বললো যে একটা ভিডিও করে দেওয়ার জন্য যাতে সবার সামনে এটা প্রেজেন্ট করতে পারে। তখন আমি ভাবলাম না, আমি নিজে গেলে হয়তো আরো বেশি সবার সাথে মিট করা হবে, দেখা হবে, সবার ব্যাপারে জানতে পারবো এবং ও কিভাবে প্রোগ্রাম নিজেরও দরকার আছে, এখন অনেক কিছু শিখতে। আমি আসমিকা তাবাসসুম মিথিলা অলরেডি আমার পরিচয় দিয়েছে যে আমি সাবেক ইংলিশ টিচার ছিলাম সৃজন কোচিং এ। যদিও আমার জার্নিটা খুব বেশি ছিল না। বর্তমানে আমি আমার নিজে একটা প্রতিষ্ঠান আছে ওমেন আইটি হাব, প্লাস আমার নিজে একটা সংগঠন আছে ওমেন ইন আইসিটি নামে, সেটা হচ্ছে ওমেন ইন আইসিটি বাংলাদেশ, বিউ ইন আইসিটি নামে। আজকের দিনটা তো আমরা সবাই জানি, আমরা পালন করতে এসেছি, তাই না? সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের কায়েস ভাই অলরেডি বলে গেছেন যে আমাদের দেশের প্রতি অনেক কর্তব্য আছে, দায়িত্ব আছে। আমরা কি সেটা বুঝতে পেরেছি সবাই? সবাই শুনতেছি না আমি? জি, আমরা কি সেটা পালন করব? জি। আমি একটা ছোট গল্প বলে গেছি কিন্তু, হ্যাঁ, তো আমি আমার গল্পটা একটু বলি। দেশের প্রতি আমি কি পালন করছি, আমার কি দায়িত্ব আমি পালন করছি, আমি সেটা তুলে ধরবো। হ্যাঁ, উনি বলেছে যে আমরা যখন রাস্তায় চলবো, আমরা কোনো আমরা ঝালমুড়ি খেয়ে অথবা চিপস খেয়ে প্যাকেটটা ফেলবো না। এটার বড় উদাহরণ আমি দিচ্ছি। আমি যখনই কিছু কিনে খাই অথবা কিছু টিস্যু বক্স হোক, টিস্যু হোক,
আমি কিন্তু সবসময় আমার ব্যাগে রাখি। এখন আমার ব্যাগ খুললে অনেক ময়লা পাওয়া যাবে, শুধুমাত্র রাস্তায় না ফেলার কারণে। আমি কালকে সারাদিন বাইরে ছিলাম, আমার লাঞ্চ করার টাইম হয় নাই। দেন আমি অফিসে আসি, অফিসে আসার পর আমার লাঞ্চ করার, যেহেতু 3টা থেকে আমার ক্লাস থাকে, আমার লাঞ্চ করার টাইম হয় নাই। এরপরে আমি রাস্তা থেকে 5টা বাজে একটা চিপস কিনে খেয়েছি এবং রাস্তা না ফেলার কারণে এখন আমার ব্যাগে পড়ে আছে। আমার মনে ছিল না এটা বের করার। হ্যাঁ, এটাই বলবো যে আমরা যে একটু একটু করে ময়লা ফেলি, এটা কিন্তু বড় পরিসরে এটা পরিণত হয়। আমরা ব্যাগে রাখতেছি, এটা কিন্তু আমার এখানে কিন্তু সেফ অবস্থায় আছে, তাই না? আমি যে কোনো সময় এটা আমার ডাস্টবিন অথবা যে কোনো জায়গায় আমি ফেলে দিতে পারবো। বাট আমি যখন এটা রাস্তায় ফেলবো, এটা কিন্তু আমার আর ফেলা হবে না নির্দিষ্ট জায়গায়, রাইট? আরেকটা জিনিস উনি বলেছেন যে আমরা কোনো বৃদ্ধকে দেখলে আমরা রাস্তা পার করে দিব বা কোনো অন্ধকে দেখলে। আমি একদিন রাস্তা পার হচ্ছিলাম, একটা বৃদ্ধ মহিলা, হ্যাঁ, সে হাঁটতে পারছিল না, সে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু আমাকে বলে নাই যে আমাকে রাস্তা পার করে দাও। আমি নিজে গিয়ে তাকে ধরলাম। উনি আমার অনেক নার্ভাস ফিল করতেছিল আর কি, যে আমি কি মনে করি। উনি তো আমাকে কিছু বলে নাই। আমি বলতেছি আন্টি আসেন, আমি আপনাকে রাস্তা পার করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। এরপরে উনি এত বেশি খুশি হয়েছে, আমাকে উনি বলেছিল যে মা তুমি অনেক দূর যাবা। এটা আমার জন্য একটা অনেক বড় দোয়া ছিল, যেটা আমার এমনি কিন্তু করা পসিবল ছিল না। শুধু দেশের প্রতি না, এটা আমাদের নিজেদের জন্য কিন্তু অনেক বেশি দরকার, তাই না? জি, হ্যাঁ হ্যাঁ, আমি কিছু শুনছি না, অবশ্যই। তাহলে এগুলো থেকে আরো যেটা করছি আমি, সেটাও আমি বলি। আমি কেন বলছি সেটাও বলি। আমার মনে হয় যে আমার গল্পটা শুনলে অনেকে শিখতে পারবে, অনেকে ইন্সপায়ার হবে। এজন্য আমি নিজেকে তুলে ধরছি। কেউ আবার মনে করেন আমি মার্কেটিং করতেছি, না 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 না, ঠিক আছে? এটা শেখার জন্য বলতেছি। আমি একজন মেয়ে, আমরা মেয়েরা কি ভাবি যে আমি তো মেয়ে, আমার তো কিছু করার দরকার নাই, আমি বিয়ে করব, সংসার হবে, এটাই তো আমার জন্য যথেষ্ট। অথবা একটা জব করবো বা ছোটখাটো একটা জায়গায় জব করে নিজের জীবনটা কাটিয়ে দিব। আমার চিন্তাটা অনেক সময় এরকম ছিল। আর যখন আমি বাস্তবতা জানতে শিখেছি, দেখছি, তখন আমার চিন্তা ভাবনা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আমার বাসা থেকে আমাকে অনেক জোর করে জব করার জন্য, যেটা আমি রাহাত কলেজে বলেছি যে তারা চায় না যে মেয়েরা এত বেশি কি করুক, দৌড়াদৌড়ি করুক, যেটা আমি করছি দিনরাত। আমরা মেয়েরা যদি একটু ডিফারেন্ট চিন্তা করি, তাহলে কিন্তু দেশটা আরো এগিয়ে যাবে। আমরা দেশের জন্য চিন্তা করছি তো, এটা ছেলেরা কিন্তু যথেষ্ট পরিমাণ এগিয়ে, পিছিয়ে আছে কারা? আমরা মেয়েরা। তো কি করতে হবে? আমাদের মেয়েদেরকে আরো সামনের দিকে ভাবতে হবে, একটু বক্স থেকে বেরোতে হবে। হ্যাঁ, যে আমরা সবসময় ভাবি যে আমরা ঘরে থাকবো, কারণ আমাদের সেফটির অনেক ব্যাপার। সেফটিটা হচ্ছে নিজের উপরে। আমি যতক্ষণ নিজেকে সেফ, তাই না? তাহলে আমরা নিজেকে আগে সেভ করার চিন্তা করে নিজেকে আগে ঠিক করতে হবে। মেয়েদের কিন্তু কোনো টেনশন, আজকাল কিন্তু মেয়েরা অনেক সেফ। হ্যাঁ, যেখানে যে মেয়েদের সেফটি ব্যাপারটা আগে দেখা হয়। আমি যেটা বলছি, আমি আমার নিজের প্রতিষ্ঠানটা শুধুমাত্র মেয়েদের জন্য করেছিলাম। কেন? ছেলেরা অনেক সময় বলে যে ছেলেরা বলে যে আমরা অনেক অবহেলিত, আমাদের জন্য কেন নয়? কারণ হচ্ছে ছেলেরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিকে নিজেকে সামলিয়ে নিতে পারে, যেটা পারে না মেয়েরা। এই জন্য কিন্তু আমি আমার প্রতিষ্ঠানটা দিয়েছিলাম শুধুমাত্র মেয়েদের জন্য, ফ্রি ফিল করে, যাতে তারা ফ্রিলি শিখতে পারে। হ্যাঁ, একজন মেয়ে ট্রেনারের সাথে আমি মনে করি সে যতটা ফ্রিলি কথা বলতে পারবে, যতটা ফ্রিলি সে কোয়েশ্চেন করতে পারবে, সেটা কয়েকজন ছেলের মাঝে বা একজন ছেলের টিচারকে সে আনইজি ফিল করে, যেটা আমাদের সময় হয়েছিল। যদি আমি এখনকার মেয়েরা অনেক অ্যাডভান্স, আমি মনে করি এটাই আমার দেশের প্রতি দায়িত্ব এবং কর্তব্য, যেটার জন্য আমার প্রতিষ্ঠান থাকার পরও আমি নিজে একটা সংগঠন করেছি অমিন আইসিটি নামে, যেখানে আমি মেয়েদেরকে ফ্রি কম্পিউটার কোর্স দিয়ে যাচ্ছি। এটাই আমার দায়িত্ব পালন আমি মনে করি। আমার প্রতিষ্ঠান থাকার পরও আমি একটা ফ্রি কোর্স চালু করেছি মেয়েদের জন্য, কারণ আমার মনে হয় এখানে অনেক মেয়ে আছে যারা টাকার অভাবে শিখতে পারছে না, তাই না? তার উপর হচ্ছে তারা প্রপার প্লেস পাচ্ছে না। ওমেন ইন আইসিটি বাংলাদেশ যেটা আমি করেছি, সেটা হচ্ছে এমন সংগঠন, মেয়েদেরকে তাদের প্লেসে গিয়ে শেখানো হচ্ছে। আমাদের অলরেডি মনসুরাবাদ, তারপর হাটাজারি, আগ্রাবাদ, চকবাজার আমাদের বেশ শুরু হচ্ছে। মনসুরাবাদে আমাদের ক্লাস চলছে। এটা আমরা 1 মান্থ ক্লাস করিয়ে থাকি, 6 ঘন্টা করে। মেয়েদের, একটা মেয়েকে
যতটুকু শেখানো দরকার আমরা ততটুকু দিচ্ছি, যাতে ফিউচারে অনেকগুলো মেয়ে নারী উদ্যোক্তা এগিয়ে আসে, অনেকগুলো মেয়ে স্বাবলম্বী হয়। আর আমার ওমেন আইটি হাবের একটু মার্কেটিং করি। অবশ্যই অবশ্যই। ওমেন আইটি হাব, ওমেন আইসিটি হচ্ছে আমাদের 1 মাসের কোর্স, বাট ওমেন আইটি হাব হচ্ছে আমাদের 3 মাসের, যেখানে আমরা মেয়েদেরকে কম্পিউটার বেসিক থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং সহ আমরা অনেকগুলো কোর্স করে থাকি। যেটা ফ্রিল্যান্সিং মানে তো আমরা সবাই জানি, তাই না? সবাই কি জানি? জানি। কে কে শুনেছে আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে? সবাই। কার কার ইচ্ছা আছে ফ্রিল্যান্সিং করার? হাত তোলো, কে কি করবা? ইচ্ছা নাই না? জব করবা? ইন্টারের সবাই, আমি চাই ইন্টার ক্লাস 9 10 সবাই তুলুন। আচ্ছা, ফ্রিল্যান্সিং কি সেটা আগে আমি একটু বলি। ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে ক্লায়েন্টের সাথে অথবা ঘরে বসে যে কোনো কোম্পানির সাথে কাজ করা। আমাদেরকে বাইরে যেতে হয় না, আমরা ইজিলি আমরা কি যে কোনো টাইমে আমরা কাজ করতে পারি। ফ্রিল্যান্সিং বুঝাচ্ছে ফ্রি, মানে হচ্ছে স্বাধীনভাবে আমরা কাজ করতে পারি। এটা আমি 2016 প্রায় 16 থেকে আমি ফ্রিল্যান্সিং করছি, এবং আমার নিজের যে আইটি ফার্মটা আছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর টাকায়। এটা আমার বড় পাওনা। এবং আমি এখানে খুব লম্বা করব না, সবাই হয়তো বোর হচ্ছে। বোর হচ্ছে না? আচ্ছা, তাহলে তো ভালো। আচ্ছা, আমি আশা করব এখানে যারা আছো, বিশেষ করে মেয়েরা এবং যারা ছেলেরা আছো, তাদের বোনদেরকে অবশ্যই বলবা যে আমাদের আজকের যুগে কম্পিউটার খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট, আমরা তো সবাই জানি এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা ছাড়া চলা যাবে না। 2021 সাল থেকে তো আরো না, কারণ সবকিছু কি হয়ে যাবে, অনলাইন ভিত্তিক, কম্পিউটার ভিত্তিক হয়ে যাবে। আমি আশা করবো সবাই খুব দ্রুত নিজেদেরকে স্কিল করে নিবা। তোমাদের যেটা তোমাদের জন্য ভালো মনে হবে সেটা করে নিবা, আর নিজেদেরকে মেয়ে ভেবে কখনো পিছাবা না, ঠিক আছে? মনে করবা যে তুমি মেয়ে, তোমার আরো সম্ভাবনা বেশি, তোমার আরো কাজ করার ক্ষেত্র বেশি। তুমি যদি একটু বের হয়ে দেখো, তোমার কিন্তু অনেকগুলো দরজা খোলা হয়ে যাবে। যতটা কষ্ট ছেলেদের হবে তো তার চেয়ে দ্বিগুণ সহজ তোমাদের জন্য, যেটা আমি ফেস করতেছি। আমি একবার যাওয়ার কারণে আমার 10 বার খোলা হয়ে গেছে, আমার 10 বার বেড়ে গেছে, লম্বা হয়ে গেছে। এই যে আজকে রাহাত বলছে আমি অনেক ব্যস্ততা, এই ব্যস্ততা কেন হয়েছে? কারণ আমি কি আউট অফ দ্য বক্স থিঙ্ক করেছি। আউট অফ দ্য ব্যস্ততা বেড়ে গেছে। তোমাদের ফিউচার তোমাদের হাতে। তোমরা যত ভালোভাবে চিন্তা ভাবনা করবে নিজেকে নিয়ে, দেশকে নিয়ে, তো অবশ্যই দেশের তোমরা যা করবা তার সাথে দেশের সাথে কিছুটা রিলেটেড থাকবে। যেমন আমি নিজের বিজনেস করলেও কিন্তু কর্তব্য পালন করছি। আশা করবো তোমরা সেটা করবা, এবং সবাই আমার ওমেন আইটি হাবে ভিজিট করবা, আসবা। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আবার মিট করবো। ধন্যবাদ। আমাদের সাব্বির এখন একটু বক্তব্য রাখবে এবং যে কাজটা হবে সবাই হাততালি দাও। আমাদের আজকে এই মঞ্চে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য সকলের কাছে আমি কৃতজ্ঞ, এবং এই কোচিংয়ের পরিচালক ভাইয়ের কাছে আমি আরো কৃতজ্ঞ যে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে আমাকে। আজকে যেটা বলবো, আমরা সবাই জানি আমরা এখানে কেন এসেছি। সেটা হলো আমাদের বিজয়ের মাস। আজকে 16 ডিসেম্বর, এদিন আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীনতা লাভের কাহিনীটা ছিল, গল্পটা ছিল অনেক মর্মাহত। এখানে আমাদের অনেক মানে আমাদের যে আগের জেনারেশনটা ছিল, তারা তাদের রক্তের বিনিময়ে, তাদের একজন আরেকজনের প্রাণের বিনিময়ে, মানে এখানে বলার মতো আসলে কিছু নাই, তারপর অনেক কথা রয়ে আছে আনাচে কানাচে। তো আমি বেশি কিছু বলবো না, আমি শুধু এতটুকু বলতে চাই। আমার আগে একজন বক্তব্য দিয়েছিল, সে একটা কথা বলেছিল যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করাটা সবচেয়ে বড় কষ্ট। তো স্বাধীনতা হয়ে গেছে, আমরা কিন্তু আর এখন কি করবো? আমাদের কাজটা হলো স্বাধীনতা রক্ষা করা। স্বাধীনতা রক্ষা আমরা কিভাবে করবো? কিভাবে করবো? অবশ্যই আমরা একজন আরেকজনের উপর আঘাত করবো না, ঠিক আছে না? আর আজকে এই দিনটার জন্য আমাদের অনেক কষ্ট। আমি
তোমাদের কাছে ছোট্ট একটা মানে মেসেজ দিব। আমরা রাঙামাটি সরি বান্দরবনে একবার ঘুরতে গিয়েছিলাম বন্ধুরা মিলে। তো ওখানে কিছু কোরিয়ান আসছিল ঘুরতে। তো আমি চিপস খাচ্ছি, তারপর জুস খাইলাম, খাওয়ার পর আমি ময়লাগুলো ফেলে দিচ্ছি। তো উনি বারবার আমাকে এসে ময়লাগুলো নিয়ে আমার হাতে দিচ্ছে, আমি নিচ্ছি না। আমি বলছি মানে ইংলিশে বলতেছি যেটা আমার লাগবে না, আমার প্রয়োজন নেই। তারপর আবার কিছুক্ষণ পর আবার আমার হাতে নিচে চলে গেছে, আমি আবার ফেলে দিচ্ছি। আবার আসে, এবার এসে আমার পকেটে ঢুকে দিচ্ছে, টেক দিস। তখন দেখলাম আমি যখন চলে গেলাম ওখান থেকে পিছিয়ে থাকা উনি নিজের ব্যাগ থেকে ল্যাপটপ, তার ডিএসএলআর ক্যামেরা, মানে যা কিছু থাকে সবকিছু ফেলে দিচ্ছে, এক সাইডে রাখছে। রেখে উনি আশেপাশে যত ময়লা ছিল সব নিজের ব্যাগে ঢুকি পাশে একটা মানে 5 মিনিটের রাস্তা ময়লা স্তূপ আছে, ওখানে নিজে ফেলে দিচ্ছে। তারপরে আসলে আমি বুঝতে পেরেছি সে কেন বলেছিল। আসলে আমাদের এখন আমাদের দেশটাকে সুন্দর করে সাজাবো কারা? আমরা। হ্যাঁ, তো আমাদেরকে এগিয়ে আসতে হবে। পড়ালেখা সবচেয়ে বড় একটা মাধ্যম নিজেকে প্রকাশ করা। পড়ালেখা করে মানুষের মধ্যে মানুষ হবো, সামনে ভাইয়েদের মধ্যে এরকম মহান কাজগুলো করতে পারবো, যেন আমাদের দেখেও কেউ শিখতে পারে যে হ্যাঁ এই ভাইয়েদের মধ্যে হতে পারে। কেন তোমাদের কি ইচ্ছে করে না? যেন আমরা আপনাদের থেকে শিখতেছি, আপনি বলতেছি যে আমার কাহিনী মানে আমার গল্পটা থেকে যেন কেউ শিখতে পারে। তা আমরা কি চাই না যে আমার গল্প থেকে কেউ শিখতে পারুক? তা আমরা সবসময় এটা রাখবো যে হ্যাঁ কেউ যেন আমাকে শুনিয়ে শব্দ দেখে যে হ্যাঁ আমি আপনাদের মতো হবো বা আমি ওই ভাইয়াদের মতো হবো। তোমাদের সকলকে আজকে বিজয়ের শুভেচ্ছা রইল। এগুলো আমাদের মাঝে ছোট্ট একটা অতিথি রয়েছে, ওরা ডাক্তারি দেওয়ার জন্য। তোমার নাম কি? আচ্ছা আচ্ছা, আমাদের মাঝে সৃজনশীল আরেকজন শিক্ষক উপস্থিত হয়েছে, হাসিম ভাই। আমি হাসিম ভাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত কিছু বলার জন্য করছি। আমাদের স্টুডেন্ট যারা এখনো বাহিরে, সবার দৃষ্টি আকর্ষণ করছি ভিতরে আসার জন্য। আমিনুল, শুভ, যারা আছেন সবাইকে ভিতরে আসার জন্য আহ্বান করছি। সিজন কোচিং কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আজকে আমার শ্রদ্ধেয় বড় ভাইরা এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীদের সবাইকে আমার পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা রইল। বিজয় দিবসটা আসলে কি বা স্বাধীনতা আসলে কি সেটা স্বাধীনতার মোবাইল ফোন। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে ইংরেজ শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক যে সংগঠন ছিল সেটা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর 1947 সাল পর্যন্ত 190 বছরে বা প্রায় 200 বছর পর্যন্ত ইংরেজ শাসন এই বাংলাকে শাসন করেছিল। শাসন, নির্যাতন আর নিপীড়নে সাহায্য করে নিতে হয়েছিল আমাদের এই বাংলার মানুষকে। তার পরবর্তীতে 1947 সালে যখন দেশ বিভাগ হলো, দুটি স্বাধীন রাষ্ট্র জন্মগ্রহণ করে, একটা ভারত আর একটা পাকিস্তান। পাকিস্তানের দুটি অংশ ছিল, একটি ছিল পশ্চিম পাকিস্তান আর একটি বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে। এই পশ্চিম পাকিস্তানি শাসকরা যখন পাকিস্তান নামে দুটি দেশ স্বাধীন হয়েছিল, পূর্ব পাকিস্তানি লোকদের উপর বা বর্তমান বাঙালিদের উপর তাদের শাসনের স্টিম রোলার বা নির্যাতন, যে পরিমাণ নির্যাতন ছাড়াইছিল সেটা বলাই বাহুল্য। এই নির্যাতন সহ্য করতে না পেরে বাংলার দামাল ছেলেরা, বাংলার যারা নেতৃস্থানীয় ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর কথা না বললে নয়, তার নেতৃত্বে 1971 সালে যখন স্বাধীনতা সংগ্রামের ডাক দেওয়া হয়, প্রায় দীর্ঘ 9 মাস রক্তবীর যুদ্ধের মাধ্যমে আমরা আজ আমাদের এই বিজয় বা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আজ এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি বলে আমরা আজকে এখানে এই সিজন কোচিং সেন্টারে বাংলাদেশ নামক একটি স্থানে বসে নিজের ভাব প্রকাশ করতে পারতেছি বাংলা ভাষায়, যার কারণে
আর এই সব কিছুর মূল নেতৃত্ব ছিল বঙ্গবন্ধু শেখ